আমরা আলোচনা করব তৃতীয় পরিচ্ছেদ এর সন্ধি নিয়ে। সন্ধি নতুন নতুন শব্দ গঠনে কাজে লাগে, তাই না? আচ্ছা, তো সন্ধি বলতে কি তোমরা কিন্তু সবাই জানো, সবাই বোঝো এবং শুনেছো। বলে না যে অমুক রাজা অমুক রাজার সাথে সন্ধি করতে গেল। সন্ধি মানে তাহলে কি? সন্ধি মানে হচ্ছে মিল। ঠিক আছে, সন্ধি মানে কি? মিল। এই পরিচ্ছেদে আমরা জানবো সন্ধি নিয়ে, বিসর্গ সন্ধি নিয়ে। ঠিক আছে, এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তারপরে আমরা হচ্ছে একটু প্র্যাকটিসও করে নেব। হ্যাঁ, আচ্ছা, সন্ধি এটা কিন্তু আমি কনসেপ্টটা একদম ডিপভাবে, খুবই গভীরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এটার কনসেপ্টটা ডিপভাবে তোমাদেরকে দেবো, কিন্তু পড়তে কিন্তু তোমাদেরকে অবশ্যই হবে নিজেদেরকে। হ্যাঁ, সন্ধি বলতে কী বোঝায় চলো আমরা দেখা যাক। আচ্ছা, আমরা কথা কিন্তু অনেক সময় কথা বলি এবং কথা বলার স্পিড বা গতি অনেক সময় অনেক বেড়ে যায় আমাদের, তাই না? তো এই যে আমরা কথা বলার গতি যখন আমাদেরকে বাড়াতে হবে, তখন কিন্তু আমরা কথার মধ্যে কি অনেকগুলো শব্দ বলি না, অনেকগুলো সেন্টেন্স বলি না? তো অনেকগুলো শব্দ আমরা যখন বলি, তখন একটা শব্দ আরেকটা শব্দের সাথে কি হয়ে যায়? লেগে যায়। ঠিক আছে, একটা শব্দ আরেকটা শব্দ আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে করতে, অনেক সময় দ্রুত উচ্চারণ করতে করতে এই দুইটা শব্দ একসাথে লেগে একটা নতুন শব্দ তৈরি হয়। এই যে এই দুইটা আলাদা আলাদা শব্দ একসাথে মিলে কি একটা নতুন যে শব্দ তৈরি হয়েছে, এই নতুন শব্দটা কিসের মাধ্যমে তৈরি হয়েছে বলতে পারি? সন্ধির মাধ্যমে। কারণ কি এই দুইটা শব্দ এই মিলনের মাধ্যমে বা এই যে একত্রিত হওয়ার মাধ্যমে, বন্ধনের মাধ্যমে বা একসাথে হওয়ার মাধ্যমেই কি একটা নতুন শব্দ তৈরি হয়েছে। আচ্ছা, আমরা কনসেপচুয়াল কথাবার্তা বলছিলাম, উদাহরণ এখনো দেয় নাই। তো চলো উদাহরণ আমরা দেওয়া যাক। এখানে যেটা বলেছে এটাই দেখো। আচ্ছা, সন্ধি কাকে বলে এখান থেকেই তোমরা লিখতে পারো যে কাছাকাছি দুটি শব্দের উচ্চারণ যখন একত্রে হয়ে যায়, তখন এটাকে কি বলা হয়? তখন তাকে সন্ধি বলা হয়। জাস্ট এতটুকু মনে রাখো যে কাছাকাছি দুইটা শব্দ, ওই দুইটা শব্দের উচ্চারণ যখন একসাথে হয়ে যায়, একসাথে হয়ে একটা নতুন শব্দের মতো উচ্চারণ তার একটা হয়ে যায়, তো সেটাই হবে কি? সন্ধি। ঠিক আছে, চলো আমরা একটা উদাহরণ দেখি। আমি বিদ্যা আলয়ে যাব। আমি কোথায় যাব? বিদ্যা আলয়ে যাব। আমি বিদ্যা আলয়ে যাব। বিদ্যা মানে কি জানো? জ্ঞান টাইপের আর কি। আর আলয় মানে হচ্ছে তোমার হচ্ছে কি ঘর টাইপের আর কি, মানে আম, একটা স্থান টাইপের। ঠিক আছে, স্থান। আচ্ছা, তো আমি বিদ্যা আলয়ে যাব, এভাবে আমরা যখন একসাথে বলতে চাই আমি বিদ্যালয়ে যাব, দেখো এই বিদ্যার এই আ আর এই আলয়ের এই আ, এই দুইটা আ কিন্তু একত্রে হয়ে কি হয়ে গেছে? নতুন শব্দটা হয়ে গেছে হচ্ছে বিদ্যালয়। আমি কোথায় যাব? বিদ্যালয়ে যাব। এই যে বিদ্যার এই যে শেষে কি আছে? আকার আছে না? বিদ্যার পরে কি আয়ের মতো উচ্চারণ আছে না? ওই আ আর হচ্ছে আলয়ের প্রথমে কি আছে বলো তো? এই আ। তাইলে দুইটা শব্দ, এই যে এখানে খেয়াল করো, দুইটা শব্দ যখন একত্রিত হবে, দুইটা শব্দ একত্রিত হওয়ার সময় এইটার প্রথমটার শেষের উচ্চারণটা আর শেষেরটার প্রথম উচ্চারণটা একত্রিত হয়ে নতুন শব্দ তৈরি হবে, তাই না? তো এক কথা এটা। আচ্ছা, এখানে দেখো শহীদুল্লাহ কি বলছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন দুইটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণ বা একের রূপান্তর হয়, একের লোপ হয় বা উভয়ের রূপান্তর হয়, এরূপ মিলনকে কি বলা হয়? সন্ধি বলা হয়। তার মানে দুইটা যখন, আচ্ছা এই এই সংজ্ঞাটা তোমরা একটু মনে রাখবা যে পাশাপাশি অবস্থিত দুইটি ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয়, তাকে স্বরসন্ধি বলে। আচ্ছা, আমি তোমাদেরকে বোঝাই দেখো, দুইটা শব্দ আমরা যখন কথা বলি বা লিখি পাশাপাশি, দুইটা শব্দ, ঠিক আছে, পাশাপাশি কয়টা শব্দ? দুইটা শব্দ উচ্চারণ করার টাইমে, হ্যাঁ, ওই দুইটাকে আমরা যখন একত্রে উচ্চারণ করে ফেলি, তখন সেটা হয় কি? সন্ধি। তাহলে একত্রে উচ্চারণ করার সময় আমাদের এখানে কিন্তু একটা মিল আসবে। আমাদের প্রথম যে শব্দটা, হ্যাঁ, প্রথম শব্দের এই শেষ অংশটা আর যে পরের যে শব্দটা, সরি পরের, হ্যাঁ পরের যে শব্দটা, ওই পরের শব্দের এই প্রথম অংশটা, এই এর শেষ অংশ আর এর প্রথম অংশ, এই দুইটারই মিলে কিন্তু আমাদের এই নতুন যে তোমার হচ্ছে শব্দটা তৈরি হচ্ছে, সেটার উচ্চারণটা একত্র হয়ে হচ্ছে, তাই না? আচ্ছা দেখো, সন্ধি মানে কি? সন্ধি মানে হচ্ছে মিলন, মানে হচ্ছে কি? মিলিত হওয়া। ঠিক আছে, দুইটি ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষের ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে। যে কথাটা বললাম, প্রথম শব্দের শেষের ধ্বনি আর পরের শব্দের প্রথম ধ্বনি, ঠিক আছে, এই দুইটা মিলে নতুন শব্দ সৃষ্টি হয়। কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়। কথা বলার সময় কি এর জন্য শব্দের উচ্চারণ সহজ হয়। আর সন্ধির ফলে যে প্রথমে বললাম যে নতুন নতুন শব্দ সৃষ্টি হয়, ভাষা সংক্ষিপ্ত হয়, শুনতে ভালো লাগে। এই যে এইটা হচ্ছে তোমার সন্ধির যে উপকারিতা বা সন্ধির যে গুরুত্বটা, সেটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো সন্ধির মিলন হয় কিভাবে? দেখো চারভাবে হয়। দেখো, সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয়। একটা দেখো, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। ঠিক আছে, মানে দুইটা ধ্বনি, যেমন ওই বিদ্যালয়ের আ আর ওই প্রথম আলয়ের আ, দুইটা একই ধ্বনি মিলে কি একটা ধ্বনি উচ্চারণ হয়। অথবা কি দুইটা দুইটা দুই রকম ধ্বনি আছে, ওই দুই রকম ধ্বনি মিলিত হয়ে একটা অন্যরকম ধ্বনি হতে পারে। কিংবা দুইটা ধ্বনি আছে, দুইটার ভিতরে যে কোনো একটা কি হইতে পারে? লোপ হয়ে যেতে পারে। বুঝতে পারছো ব্যাপারটা?
আচ্ছা, তারপরে দেখো উভয় তোমার হচ্ছে উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনি সৃষ্টি হয়। তার মানে দুইটাই, একটাও থাকে না, আলটিমেটলি নতুন একটা শব্দ সৃষ্টি হয়। এই যে মিলন কিভাবে হয় বা সন্ধি কিভাবে হয়, এটা নিয়ে আমরা এখন আলোচনা করবো বা দেখবো। দেখো সন্ধি তাহলে কয় রকম? সন্ধি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, আমাদের ওই যে বললাম না দুইটা শব্দের মিলন হয়, প্রথম শব্দটার শেষের অংশ আর শেষের শব্দটার প্রথম অংশ, তাই তো? এই দুইটা অংশ মিলে নতুন একটা শব্দ তৈরি হয়। তো যখন দেখবা যে তোমার হচ্ছে প্রথম শব্দের শেষের অংশটাও স্বরধ্বনি, শেষের অংশের প্রথম অংশটাও স্বরধ্বনি, তখন সেটা কি হবে? স্বরসন্ধি হবে। দেখো স্বরসন্ধির সঙ্গে স্বরসন্ধির মিলনে যে সন্ধি হয় তাকে কি বলা হয়? স্বরসন্ধি বলা হয়। যেমন দেখো সোনা যোগ আলি, সোনালি, তাই না? মিথ্যা যোগ উক, মিথ্যুক। এই যে তোমার শেষের প্রথম শব্দের শেষের অংশটাও কি স্বরধ্বনি, তোমার শেষের অংশের প্রথম অংশটা স্বরধ্বনি, মানে প্রথম শব্দের শেষের অংশও স্বরধ্বনি, শেষের শব্দের প্রথম অংশও স্বরধ্বনি। আ যোগ আ, তাই না? আলি। দেখো আ যোগ আ কি হচ্ছে? আলি। তারপরে মিথ্যা, আ যোগ উ কি হচ্ছে? মিথ্যুক। তারপর দেখো কুড়ি, ই যোগ এ কি আছে? ইক, তাই না? কুড়িক। দেখো মায়ের আ যোগ এর কি হচ্ছে? মায়ের। বোঝা গেল স্বরসন্ধিটা কি? তার মানে স্বরধ্বনির মিলন। তোমার স্বরধ্বনি মানে তো বোঝো, অ আ ই উ, তাই না? এগুলা স্বরধ্বনি। তো স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন হলে সেটা কি? স্বর ধ্বনির মিলন। আচ্ছা, এখানে দেখো, আচ্ছা এই সূত্রগুলো বোঝা তোমাদেরকে শিখাই, তাহলে এখানে কারোর কোনো সমস্যা থাকবে না। দেখো শব্দের এই যে সূত্র, দেখো মাঝখানে প্লাস দেওয়া আছে, দুই পাশে দুইটা, দুই পাশে দুইটা ধ্বনি আছে এবং মাঝখানে একটা প্লাস আছে। প্রথম যে ধ্বনিগুলা, প্রথম যে ধ্বনিগুলা, এই ধ্বনিগুলার মানে কি জানো? মানে হচ্ছে প্রথম শব্দের শেষের ধ্বনি। আর এই যে প্লাস দিয়ে যেই গুলো আছে, এইগুলার মানে কি জানো? এইগুলার মানে হচ্ছে পরের শব্দের প্রথম ধ্বনি। তাহলে বুঝতে পারছো সূত্রের মানেটা কি? সূত্রের মানেটা দাঁড়াচ্ছে এখানে প্রথম পদের শেষ ধ্বনি প্লাস শেষ পদের প্রথম ধ্বনি। বোঝা গেল? আর সমান সমান এটা দ্বারা এটা কি বোঝাচ্ছে? যে এই ধ্বনিগুলার সন্ধি হয়ে, মিলন হয়ে আলটিমেটলি যেই উচ্চারণটা প্রকাশ পাচ্ছে সেইটা হচ্ছে সমান সমান চিহ্ন দিয়ে এখানে লেখা হচ্ছে। ব্যাস, আমি যে কথাটা বললাম আবার একবার রিপিট শুনে নাও, ঠিক আছে? আবার শুনে নাও, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই এতটুকু কথা দিয়ে আমাদের আজকের অধ্যায়টা কিন্তু শেষ, ঠিক আছে? আচ্ছা, তো দেখো নবযোগ অন্য, এখানে নব, অ, প্রথমে অধ্বনি আছে, তাই না? প্রথমটা শেষ যেটা অন্য, অন্য এখানেও কিন্তু প্রথমে কি আছে? অধ্বনি আছে। বোঝা গেছে? তারপরে দেখো যে কোনো একটা বোঝায়, আ যোগ আধ্বনি। দেখো বিদ্যা, এখানেও আধ্বনি, আর আলয়ের এটা হচ্ছে আধ্বনি, তার মানে আ প্লাস আ। তাহলে আ প্লাস আ হয়ে আমাদের উচ্চারণ কি আছে? আ, বিদ্যালয়। আয়ের মতোই কিন্তু উচ্চারণটা হচ্ছে। বোঝা গেল? এভাবে কিন্তু তোমরা এই সবগুলা, এই যে ই ধ্বনির তোমার হচ্ছে ই ধ্বনিগুলা মিলিত হয়ে কেমন হয়, ই ধ্বনিগুলো মিলে কি হয়? অতি যোগ ইত, অতীত। ঠিক আছে, এই যে সবগুলাই কিন্তু সিমিলার, সবগুলাই সিমিলার, সেহেতু এখানে তোমাদের আর কোনো প্যারাই নাই। তোমরা জাস্ট একটু সবগুলাই এই যে যেইভাবে আমি বুঝিয়ে দিলাম, এইভাবে বুঝে বুঝে সবগুলার ক্ষেত্রে একবার করে দেখবে, হ্যাঁ? আচ্ছা, তো এই তো সবগুলাই হয়ে গেল। তোমাদের কিন্তু এইখান থেকে পরীক্ষাতে অবশ্যই আসবে, মাস্ট, মাস্ট আসবে। এই যে মাস্ট আসবে দেব যোগ ঋষি, দেবর্ষি, হ্যাঁ মাস্ট আসবে। জন যোগ এক, জৈনিক, হ্যাঁ ক্ষুধাযোগ ঋত, ক্ষুধার্ত, হ্যাঁ এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আসবে। মহাযোগ ঔষধ, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অতিযোগ অন্ত, অত্যন্ত, ইতিযোগ আদি ইত্যাদি, হ্যাঁ সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেক, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো অনুযোগ এসন, অন্বেষণ, হ্যাঁ এই যে এগুলোর কিন্তু তোমার ধ্বনিটা পরিবর্তন হয়ে আলাদা হয়ে গেছে একদম। দেখো ব এর মতো উচ্চারণ হচ্ছে, ব বে বি, হ্যাঁ অন্বেষণ, অর্থাৎ উপরে কি চলে আসছে? ময় বয় চলে আসছে, মানে ব ফলাও যেটা সেটা চলে আসছে। বুঝতে পারছো? আচ্ছা, নে যোগ অন, নয়ন, এটা গুরুত্বপূর্ণ। নৈ যোগ ওক, নায়ক, সবই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। পো যোগ অন, পবন, পবন, ঠিক আছে? পবন, পবন মানে কি? খুব সম্ভবত বাতাস। লো যোগ অন, লোভন, হ্যাঁ পো যোগ ইত্র, পবিত্র, এই যে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে গবেষণা, এটা গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে? তো এই যে কোনটার সাথে কি যোগে কি হয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, ব্যঞ্জন সন্ধিটা একটু দেখো। স্বরসন্ধির সাথে ব্যঞ্জন ধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন। তার মানে তোমার এই যে দুইটা সন্ধি হবে না দুইটা শব্দের মধ্যে, দুইটা শব্দের মধ্যে প্রথমটার শেষের ধ্বনি এবং শেষেরটার প্রথম ধ্বনির মিলন হয়। তো ওই দুইটা মিলনের মধ্যে যখন দুইটাই তোমার ব্যঞ্জন ধ্বনি হবে, কিংবা যে কোনো একটা যদি ব্যঞ্জন ধ্বনি হয়, যে কোনো একটা ব্যঞ্জন হইলেই কিন্তু ওইটা কি হবে? ব্যঞ্জন সন্ধি হইবে, ঠিক আছে? আর যদি দুইটাই যদি স্বরসন্ধি হয় তবেই কেবল স্বরসন্ধি হবে, কিন্তু দুইটার যে কোনো একটা ব্যঞ্জন হইলে কিন্তু ওইটা ব্যঞ্জন সন্ধি। বুঝতে পারছো? আর এখানে সবগুলোই কিন্তু মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ। পরিযোগ সৎ, পরিচ্ছদ, মানে কোনটার সাথে কি যুক্ত হয়েছে? পরি, দেখো ই যোগ স, ই যোগ স, কেমন উচ্চারণ আসছে মাঝখানে? ছয় ছয়, তাই না? এভাবে কিন্তু সবগুলা তোমাদেরকে দেখতে হবে। এই যে দিগন্ত, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ
আচ্ছা, উচ্চারণ এটা গুরুত্বপূর্ণ, যাবজ্জীবন গুরুত্বপূর্ণ, বিপজ্জনক হ্যাঁ গুরুত্বপূর্ণ, কুজ্ঝটিকা এইসব দেয় হ্যাঁ। আচ্ছা, তো এই সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর বিসর্গ দেখো, বিসর্গ সন্ধি কি, বিসর্গের সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় সেটাই কি বিসর্গ সন্ধি, বিসর্গের সাথে। ঠিক আছে, বিসর্গের সাথে তোমার স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধির যে সন্ধিটা হয় বিসর্গ। চলো, র জাত বিসর্গ দেখো, অন্তর্গত, এই যে অন্তর লাস্টে কি আছে র, অন্তর, এই যে র এর উচ্চারণ কিন্তু থেকেই গেছে। ঠিক আছে, অন্তর, এই রটা কি হয়েছে দেখো, রটা কিন্তু তোমার হচ্ছে লোপ পাইছে, এই যে অন্তর, এই যে র আছে না, অন্তর, এই রটা লোপ পেয়ে কি আসছে বলো তো এখানে, রটা লোপ পেয়ে বিসর্গ আসছে। তো এই জন্য এটা কি একটা বিসর্গ সন্ধি, মনে থাকবে বিসর্গ সন্ধিগুলোকে কিন্তু তোমাকে স্পেশালভাবে মনে রাখতে হবে। এইবার দেখো স্বজাত দেখো, স্বজাত তার মানে কি নমস্কার, এই যে নমস্কার বলা হয় না, এই যে নমস, এই যে দন্তস্বটার পরিবর্তে কি হবে তাহলে তোমার হচ্ছে বিসর্গ হবে। তার মানে রজাতের ওখানে কি হবে, র এর পরিবর্তে বিসর্গ হবে, আর দন্তস্বর এখানে কি হবে, দন্তস্ব এর পাশে অর্থাৎ পরিবর্তে বিসর্গ হবে। ঠিক আছে, তো বিসর্গ সন্ধি কয়ভাবে সাধিত হয়, দুইভাবে, একটা হচ্ছে বিসর্গ আর স্বরধ্বনি মিলে, আর একটা ব্যঞ্জন ধ্বনি মিলে। স্বরধ্বনি তার মানে খুবই ইজি ব্যাপারটা, এই যে স্বরধ্বনি তোমার হচ্ছে অধ্বনি একটা স্বরধ্বনি, তাই না, এর সাথে বিসর্গ। ঠিক আছে, অ থাকলে কি হবে তোমার হচ্ছে কার হবে, দেখো ততোধিক, দেখো ও কার চলে আসছে কিন্তু, তত, এই বিসর্গটার জন্য এখানে কি চলে আসছে বিসর্গ, আর এই যে অ, তার মানে হচ্ছে স্বরধ্বনি, বিসর্গ এবং এই স্বরধ্বনির জন্য কি আসছে ওকার চলে আসছে, কি কি চলে আসছে, ওকার চলে আসছে। ঠিক আছে, দেখো বয় অধিক, বয়, এই যে তোমার হচ্ছে বিসর্গর এই, আর হচ্ছে এই হচ্ছে কি, এটা হচ্ছে তোমার স্বরধ্বনি অ। ঠিক আছে, তো তোমার বিসর্গ আর এই স্বরধ্বনির পরিবর্তে কি আসছে, ওকার আসছে, বুঝে গেছে। দেখো পুনযোগ অধিকার, আর এই যে এখানে কেমন হবে, পুনযোগ অধিকার, পুনর অধিকার, এই যে তোমার এইগুলার পরিবর্তে কিন্তু র চলে আসছে, দেখো র চলে আসছে, তোমার হচ্ছে বিসর্গ এবং অ, এই দুইটা মিলিত হয়ে এই দুইটার পরিবর্তে কি আসছে, র আসছে। যেমন দেখো পুনঃ আবৃত্তি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পুনরাবৃত্তি হ্যাঁ, পুনযোগ আবৃত্তি, তো এই যে পুনর এই বিসর্গ আর এই আ, এই দুইটা মিলে কি হচ্ছে পুনর আবৃত্তি, এই যে র, এটা কিন্তু নতুন করে চলে আসছে, বুঝতে পারছো। এবার দেখো বিসর্গের সাথে ব্যঞ্জনধ্বনির মিলিত, দেখো ওই একইভাবে স্বরধ্বনির মতো এটা, যেমন হচ্ছে রজাত, অন্তর্গত, এই যে র এর পরিবর্তে কি আছে, কি আছে বিসর্গ আছে, তাই না, বিসর্গের পরিবর্তে কি হয়ে যাবে, ওইটা র হয়ে যাবে। সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম, পুনর্জন্ম, পূর্ণবার, পুনর্মিলন, সবগুলোই কি, সবগুলো হচ্ছে তোমার এই যে বিসর্গ, এই যে বিসর্গ, এই বিসর্গের পরিবর্তে কি হয়েছে র, র চলে আসছে, মানে র ফলা বা রেফ, সরি রেফ চলে আসছে। ঠিক আছে, সহজাত মানে কি, সহজাত মানে হচ্ছে তোমার সজাতের পরিবর্তে কি হবে, ও হবে। যেমন দেখো, দেখো সবগুলো বিসর্গের ফলে কি চলে আসছে, ওকার চলে আসছে, দেখো সবগুলো বিসর্গের পরিবর্তে ওকার চলে আসছে, সবগুলো বিসর্গের পরিবর্তে ওকার চলে আসছে, দেখছো। আচ্ছা, নিচয়, আচ্ছা এইগুলোর ক্ষেত্রেও সেম, নিশ্চয়, নিশ্চয়, দুশ্চিন্তা, তার মানে এই যে এইগুলোর কি আসছে, এগুলো বিসর্গের পরিবর্তে কি আসছে বলো তো, তালবস ছয়, তালবস স চলে আসছে। দুশ্চরিত্র, সবগুলোর সাথে কি স চলে আসছে, মানে তালবস স চলে আসছে। নিষ্ঠুর, তার মানে স উচ্চারণটা কি আর এক কথায় চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে এখানে, এখানেও কিন্তু তোমার এই যে বিসর্গের পরিবর্তে কি চলে আসছে বলো তো, সব জায়গায় র চলে আসছে, দেখছো, নীরব, নির্গত, দেখছো সব জায়গায় কিন্তু বিসর্গের পরিবর্তে কি র চলে আসছে। র বলতে রেফ, রেফ হিসেবে তোমার হচ্ছে শব্দে বসছে, তাই না, রেফ, যেহেতু রটা আগে যদি আসে এবং তার হর্ষ যদি হয় তাহলে সেটা কি হয়, আলটিমেটলি কিন্তু রেফই হয়, বুঝতে পারছো। নীরব, আর এই যে এগুলো একটু মনে রাখবা যে এখানে কিন্তু র এর উচ্চারণটা আর থাকবে না, নীরব, নিরোগ, তার মানে এখানে তোমার এই বিসর্গ, ওইটার কিন্তু কোনো উচ্চারণ বা কোনো প্রতিক্রিয়া কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এইভাবে এই যে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, নমস্কার হ্যাঁ, নমস্কার, তিরস্কার, পুরস্কার, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দাগিয়ে রাখো, পড়ে যাবা হ্যাঁ। পুরস্কার দেখো দন্ত শয় কয় চলে আসছে, বিসর্গের পরিবর্তে কি চলে আসছে সব জায়গায়, এখানে দেখো তো দন্ত স ফলা হিসেবে বসে যাচ্ছে, তাই না, দন্ত স চলে আসছে। আর এখানে কি চলে আসছে বলো তো, পেট কাটা মধ্যাংশ চলে আসছে, মূর্ধাংশ চলে আসছে, তাই না, নিষ্কর্ম, মানে তোমার হচ্ছে বিসর্গের পরিবর্তে, এখানে বিসর্গের পরিবর্তে কি চলে আসছে, পেট কাটা মধ্যাংশ, মধ্যাংশ চলে আসছে, মধ্যাংশ উচ্চারণ চলে আসছে। নিষ্পাপ, নিপাপ না নিষ্পাপ, তাই না, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমাদের এটা মোটামুটি এই পর্যন্তই শেষ। দেখো কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম থেকে কিন্তু খুবই প্রশ্ন দিতে স্যারেরা আগ্রহী হয়। সো অহরহ হ্যাঁ, তারপরে হচ্ছে নিশা। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে বিসর্গ লোপ পেলেও সন্ধি হয় না। আচ্ছা, এখানে দেখো কোনো সন্ধি হয়নি, অতএব, সরি, অতএব, অতএব, অতএব তুমি তোমার ওই যে বিসর্গ, ওইটা কিন্তু লোপ পেয়ে গেছে, কিন্তু কোনো কিছুই পরিবর্তন হয়নি ভিতরে, কোনো সন্ধি কিন্তু হয়নি, কোনো চেঞ্জ হয়নি হ্যাঁ। কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ পায় না, তার মানে সেই বিসর্গটা থেকেই যায়। দেখো মনোকষ্ট, প্রাতকাল, শিরোপীড় এবং
অন্তকরণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও দাগিয়ে রাখবে যে এটা পরীক্ষাতে পড়বে এরকম। আচ্ছা, আর এই যে এখানে তো বললামই যে তোমার বিসর্গ থাকলে এইরকম যখন ব্যঞ্জন বর্ণ থাকবে, এই যে এই ব্যঞ্জন বর্ণগুলো যখন থাকবে তখন তোমার হচ্ছে মূর্ধন্য স, এটার কিন্তু আবির্ভাব হবে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি দেখলাম, এটার ক্ষেত্রে দেখলাম যে তোমার ক খ প ফ এগুলো থাকলে কি হচ্ছে দন্ত স এর আবির্ভাব ঘটছে, ঠিক আছে। এবার এগুলো দেখো, এইগুলা কিন্তু তোমার লোপ পায় ঠিকই, কিন্তু উচ্চারণটা আবার দীর্ঘ হয়, ডিপ হয়, ঠিক আছে। আচ্ছা, এইগুলো তো দেখলে যে এই যে এই সবগুলোর পরিবর্তে কি চলে আসছে, র চলে আসছে, সবগুলোর পরিবর্তে র চলে আসছে বিসর্গের পরিবর্তে, ঠিক আছে। অথবা যখন র থাকে তখন কি চলে আসবে, বিসর্গ চলে আসবে, মানে আমরা বললাম উল্টো, তাই তো। উল্টো বলতে তুমি যখন এইটা প্লাস এইটা দিচ্ছ তখন এইটা হচ্ছে, আর এইটাকে তুমি যখন ভাঙছো তখন এইটা হচ্ছে, এটাই আর কি বলতে চাচ্ছি, হ্যাঁ। তো তোমরা যখন এটা পড়বা তখন কিন্তু এইভাবে খুবই ভেবে চিন্তে ডিপ অ্যানালাইসিসের মাধ্যমে পড়বা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি A to Z সব কিছু বুঝতে পারছো। ধন্যবাদ।